ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস এই কোর্সের অধীনে আমরা 9 কোড অফ ট্রান্সলেশন এই পদ্ধতিটাকে অবলম্বন করে আজকে সমাধান করব কাস্টম হাউস ঢাকা সিপাহীর আসা যে রিটেন প্রশ্নটা সেই প্রশ্নের ট্রান্সলেশন অংশটা। চলুন আমরা প্রথমে চলে যাই আজকের প্রথম প্রশ্নে নাম্বার 1। 1 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মীয়, বহুজাতিক ও বহু ভাষার দেশ। আচ্ছা, এখন এইগুলো সব ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলা হয়েছে। তো এরকম একটা বাক্যের ট্রান্সলেশনের জন্য 11 থেকে 20 গ্রেডের চাকরিগুলোতে 1 মার্কস থাকে, মানে মোট 5টা মার্কস থাকে, 5 করে থাকে, তাই না? আচ্ছা, এখন এইটাকে আমরা যদি ট্রান্সলেশন করতে চাই, তো প্রথমত বাংলা বাক্যটা একটু দেখেন। বাংলা বাক্যটা বলছে শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মীয়, বহুজাতিক ও বহু ভাষার দেশ। কোনো সমস্যা নেই, কিন্তু সেন্টেন্সটা যখন ট্রান্সলেশন করব আমাদের প্রথম সমস্যা হচ্ছে কিভাবে শুরু করব। মানে আপনি যে শুরুতে একটা কলম ধরবেন, কোন শব্দটা দিয়ে শুরু করবেন এইটা বের করতে পারেন না। আর এটার জন্য আমাদের এই 9 কোডের আব্রিভার। এই 9 কোডে আপনারা মনে রাখবেন, প্রথমে লাগছে কে সাবজেক্ট, তারপরে কে ফাইনাইট ভার্ব, তারপরে কে নন ফাইনাইট ভার্ব, তারপরে কে অবজেক্ট, কমপ্লিমেন্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন। এই যে 9টা এলিমেন্টস আছে, এই 9টা এলিমেন্টসকেই বলা হচ্ছে 9 কোড। এখন 9টা এলিমেন্টসে আমরা প্রথমেই কি সার্চ করব? এই পুরো বাংলা অংশ থেকে সার্চ করব হলো সাবজেক্ট। এখন একটা বাক্যের সাবজেক্ট খোঁজার আগে আবার আমাদেরকে সাবজেক্ট পাওয়ার সুবিধার্থে বের করতে হয় ফাইনাইট ভার্ব। যারা সহজে সাবজেক্ট চেনেন না তাদের জন্য ফাইনাইট ভার্বটা আগে চেনা জরুরি। তো এগুলো সবগুলোই চেনা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু 9 কোড অফ ট্রান্সলেশন বইতে আছে। তো আমরা এখন প্রশ্ন সলভের স্থানে শুধু সংক্ষেপে যতটুকু না বললেই না ওইটুকু বলবো। আসেন, ফাইনাইট ভার্ব হচ্ছে শ্রীলঙ্কা হচ্ছে বহুধর্মীয় দেশ। এই যে হচ্ছে কথাটা আছে না, হচ্ছে, এই হচ্ছে বা হয় কোনো বাক্যে যদি পান তাহলে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। হচ্ছে শব্দের আরেকটা বিপরীত শব্দ হচ্ছে বা সমার্থক শব্দ হলো হয়। হচ্ছে আরেকটা সমার্থক শব্দ কি বলেন? হয়। আপনারা কিন্তু চাইলে দ্রুত কমেন্টে উত্তরটা করতে পারেন নিজেদের মতো করে, 9 কোড অ্যাপ্লাই করে, অথবা আপনি যা বুঝেন সেভাবে। তো হয় হলো এটা হলো আপনার ভার্ব। তাহলে কি হয়? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা হয়। তাহলে আমার এই বাক্যের সাবজেক্ট হচ্ছে শ্রীলঙ্কা, সাবজেক্ট হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। ওকে, সাবজেক্ট। এখন আমার লাগবে কি? ফাইনাইট ভার্ব। সাবজেক্ট পেয়ে গেলাম, ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কে? ফাইনাইট ভার্ব হচ্ছে বা হয়, শ্রীলঙ্কা ইজ। এইটুকু পারলাম। এখন এই বাক্যে কোনো নন ফাইনাইট ভার্ব আছে কিনা দেখেন। নন ফাইনাইট ভার্ব কোনটা? যেটা ক্রিয়ার মতোই কাজ করবে কিন্তু সেটা বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারবে না। ফাইনাইট ভার্ব না, নন ফাইনাইট ভার্ব। মানে তেতে থাকবে বা করিয়া থাকবে, সম্পাদিত কোনো কাজ বোঝাবে, এরকম বোঝাবে। তো বাক্যে কি কোনো ধরনের কোনো নন ফাইনাইট ভার্ব আছে? নাই। তাহলে আপনি নন ফাইনাইট ভার্ব সিরিয়ালে সাজাতে পাচ্ছেন না। অবজেক্ট আছে। অবজেক্ট হচ্ছে, খেয়াল রাখবেন, যে সমস্ত বাক্যে বি ভার্ব থাকে, বা এখানে এটাকে আপনারা বলেন হচ্ছে বি ভার্ব বা অ্যামিজার, এই ভার্বগুলো থাকবে, সেই ভার্বকে অবশ্যই আপনি কখনোই কমপ্লিমেন্ট পাবেন না। ব্যাস, সরি, আপনি সেখানে অবজেক্ট পাবেন না। পাইলে সেখানে কি পেতে পারেন? কমপ্লিমেন্ট। ব্যাস, কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের সাথে ইকুয়াল টু বলে যা কিছু হয়, যা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্যই এখানে বি ভার্বের পরে কমপ্লিমেন্ট। তো এই শ্রীলঙ্কার অতিরিক্ত তথ্য কি? শ্রীলঙ্কা ইকুয়াল টু বহুধর্মীয়, বহুজাতিক এবং বহু ভাষার দেশ। তার মানে এইখানে হচ্ছে মূলত দেশ। তার মানে শ্রীলঙ্কা ইজ এ কান্ট্রি, অথবা আপনি বলতে পারেন ইজ দ্য কান্ট্রি, ইজ দ্য কান্ট্রি, দেশ। এখন দেখেন এইখানে প্রত্যেকটা শব্দের শেষে র আছে। কিভাবে? বহু ধর্মীয়, বহু জাতিক ও বহু ভাষার, এই ভাষা কথাটা এখানে চলে আসবে। তার মানে এখানে লিখতে হবে কান্ট্রি অফ। শ্রীলঙ্কা ইজ দ্য কান্ট্রি অফ, বা ইজ এ কান্ট্রি অফ যেটা দিচ্ছেন আপনারা দা দিয়ে দিবেন, অফ। এইবার আসেন, অফ এর পরে আপনার এই যে বাকিটুক, এই পুরোটাই হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট এই একটা ফ্রেজ। তো কমপ্লিমেন্টের অবস্থানে এই ফ্রেজটাকে কিভাবে সাজাবো? আমরা জানি ফ্রেজকে সাজাতে হয় নাউনটা আগে থাকলো আর বাকি অংশকে আমরা অফ দিয়ে দিতে পারি, যেহেতু র বা এর আছে। তাহলে আপনি কি বলতে পারেন? দ্য কান্ট্রি অফ মাল্টি রিলিজিয়ন, তারপরে হচ্ছে মাল্টি এথনিক, and multi-language and multilingual বলতে পারেন। ব্যাস, ক্লিয়ার? এবার দেখেন
তাহলে আমরা যে সেন্টেন্সটাকে সাজালাম, সাজানোর পিছনে জাস্ট 3টা এলিমেন্টস আমরা কভার করেছি। একটা হলো সাবজেক্ট এলিমেন্টস পেয়েছি, আর ফাইনাইট ভার্ব তো অবশ্যই সব সেন্টেন্সেই পাওয়া যাবে, আর এখানে ফাইনাইট ভার্ব হিসেবে বি ভার্ব আসলে তারপরে কমপ্লিমেন্ট পাওয়া যায়, নরমালি কমপ্লিমেন্ট পেয়েছি। ব্যাস 3টা এলিমেন্ট দিয়ে সেন্টেন্স সাজিয়ে ফেলেছি। এখান থেকে এই পর্যন্ত হলো কমপ্লিমেন্টস। বুঝাইতে পারছি? তাহলে দেখেন একটা সেন্টেন্স সাজানোর জন্য 9টা এলিমেন্টসই কোনো বাক্যে থাকবে না। হ্যাঁ, খুব কম বাক্য থাকবে যেখানে 9টা এলিমেন্টস পাবেন, 4টা 5টা 6টা এরকম করে এলিমেন্টস পাবেন। এই এলিমেন্টস গুলোকে বলা হচ্ছে 9 কোড। আর এই 9 কোডে যে যত পারদর্শী হবে সে তত বড় বাক্য বা প্রয়োজনীয় বাক্যগুলো সলভ করতে পারবে। ঠিক আছে? বাক্যের মধ্যে বিভিন্ন ক্লু বা বিভিন্ন ম্যাটার নিয়ে আলোচনা, সেগুলো 9 কোড অফ ট্রান্সলেশন বইতে তো আছেই, ক্লাসেও আপনারা রেগুলার পাবেন। ওকে, তাহলে আমরা এই উদাহরণটা চেঞ্জ করে যেতে পারি পরের উদাহরণে। 2। আচ্ছা, মোসাম্মদ আমিন, আমিন আপনারা নিজেরা একটু লিখবেন, আমি বলে দিব যে আপনাদের ওটা ঠিক হচ্ছে কিনা বা চলবে কিনা। যেমন আমিনা বলছেন হচ্ছে শ্রীলঙ্কা ইজ এ কান্ট্রি অফ মাল্টি রিলিজিয়নস, এরপর লিখছেন হচ্ছে রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটাও কাছাকাছি আছে, হবে, না হওয়ার কোনো কারণ নাই, হবে, কোনো সমস্যা নাই, দিতে পারেন। আপনি ওই মাল্টিপল কথাটা দিয়ে আপনি বহু গুণ বোঝাচ্ছেন, কিন্তু বহু গুণ দিয়ে সরাসরি ভালো লাগবে না, আপনি বহু দিয়ে বোঝালেই ভালো লাগবে। ভক্ত দিলীপ, এরপরে বি নাম্বার বলেন। বি, তুমি কি বইটি পড়ে শেষ করেছো? তুমি কি বইটি পড়ে শেষ করেছো? এখানে বাক্যটা শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা আছে, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক আর অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ভয় পাবেন না। দেখেন আমরা এখন এখানে 9 কোড, এখানে এই যে 9 কোড, এই 9 কোডকে আমরা এখন একটু অ্যাপ্লাই করব। 9 কোডকে অ্যাপ্লাই করব। 9 কোড আপনাদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। তুমি কি বইটি পড়ে শেষ করেছো? যখন কোনো ইন্টারোগেটিভ বাক্য পাবেন তখন আপনি প্রথমত ওই ইন্টারোগেটিভ বাক্যকে, বাক্যের ইন্টারোগেটিভ ওয়ার্ডটাকে মনে না রেখে আপনি বাক্যটাকে সলভ করে যাবেন। ব্যাস, তারপরে আমরা জানি ইন্টারোগেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসে, আর কোনো তেমন পার্থক্য নাই। তাহলে এখানে তুমি কি বইটি পড়ে শেষ করেছো, তাহলে আপনি যদি কি শব্দটা বাদ দিয়ে বাক্যটা পড়েন কি দাঁড়াচ্ছে? তুমি বইটি পড়ে শেষ করেছো, তুমি বইটি পড়ে শেষ করেছো। ব্যাস, এখন দেখেন সাবজেক্টকে বসিয়ে ফেলেন। সাবজেক্ট খুব সহজেই বুঝতেছেন তুমি, তাহলে ঝামেলা কোনো করার দরকার নাই। ইউ, শেষ করেছো। যখনই আপনি ফাইনাইট ভার্ব খুঁজে পাবেন, এই ফাইনাইট ভার্ব পাওয়া মাত্র আপনি ফাইনাইট ভার্বের 2টা জিনিস দেখবেন, একটা হচ্ছে সেটার টেন্স কি হবে এবং সেটার ভয়েস কি হবে। ব্যাস, ফাইনাইট ভার্ব পাওয়া মাত্র এখানে 2টা জিনিস মনে রাখতে হবে, একটা হলো টেন্স, একটা হলো ভয়েস। তো এই বাক্যের টেন্সটা কি? ভয়েস তো অ্যাক্টিভ, কারণ ইউ নিজেই পড়েছে। শেষ করেছো, শেষ করেছো, হ্যাঁ, have finished, have finished, you have finished, তুমি শেষ করেছো। এখন দেখেন এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, জাস্ট এই হ্যাভটাকে ইউ এর আগে নিয়ে চলে আসলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, আর কিচ্ছু না, এখানে টেনশনের কোনো কারণ নাই। এই হ্যাভটাকে শুধু সামনে নিয়ে আসবেন, হ্যাভ ইউ ফিনিশড হয়ে গেল। বাস, হ্যাভটাকে আমরা এইখানে সাবজেক্টের পরে না রেখে কোথায় নিয়ে যাব? সাবজেক্টের আগে, তাহলেই বাক্যটা লাস্টে গিয়ে ইন্টারোগেটিভ হবে। আচ্ছা, এই পর্যন্ত আমার শেষ হলো, তারপরে আসেন এই বাক্যে ফাইনাইট ভার্ব পর্যন্ত আমরা লিখেছি, ফাইনাইট ভার্ব পেয়েছি, আর হলো তুমি সাবজেক্ট পেয়েছি, কি শব্দটার কাজ হিসেবে হ্যাভকে সামনে এনেছি। এবার নন ফাইনাইট ভার্ব আছে অপশনে, আছে বইটি পড়ে, বইটি পড়ে। এখন দেখেন এই যে পড়ে, এইটা হলো নন ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে হ্যাভ ইউ ফিনিশড, এরপরে বইটি পড়ে, এই নন ফাইনাইট ভার্বটাকে আপনি এখানে বসাবেন কিভাবে? তাহলেই হবে বইটি পড়ে, এটার ইংলিশ হচ্ছে ফিনিশড রিডিং, রিডিং দা বুক, ফিনিশড রিডিং দা বুক। দেখেন, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দা বুক মানে বইটি পড়ে, বা তুমি কি বইটি পড়ে শেষ করেছো, তুমি কি বইটি পড়ে শেষ করেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বুঝতেছেন? এই সেন্টেন্সে কোনো ধরনের অবজেক্ট নাই, কমপ্লিমেন্ট নাই, ম্যানার নাই, প্লেস নাই, টাইম নাই, রিজন নাই, জাস্ট এখানে আমরা তিনটা এলিমেন্টস পেলাম, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দা বুক, ক্লিয়ার? দেখেন, তার মানে ট্রান্সলেশন শুধু আপনাকে এই 9 কোডের অ্যাপ্লাইটা বুঝতে হবে। আপনি পৃথিবীর যত বড় সেন্টেন্সই হোক, ইনশাআল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে জিনিসটা মাথার মধ্যে
কাজ করবেই করবেই করবে। এই এক্সপার্টের 9 কোডের আবিষ্কার আপনাদেরকে ট্রান্সলেশন জগতে পৃথিবীর অন্য জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নাম্বার বলছে জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আপনারা চেষ্টা করেন, যেহেতু ট্রান্সলেশনের ক্লাস, এখানে পরিশ্রমী ছাড়া কাজ হবে না, লিখতে হবে। এখানে আমার আশায় বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। আপনারা লিখেন, ভুল হোক আমি তো সেটা দেখতে পাবো, যে ভুল হলেও সেটা চলবে কিনা। ভক্ত দিলীপ, পারজানা, সি নাম্বারটা কি করব? জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওকে, ইমরান, জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে নদীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এটাকে কি করা যায়? আচ্ছা আসেন, প্রথমে আমরা কি খুঁজবো? সাবজেক্ট খুঁজবো। এই বাক্যের সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ক্রিয়ার সাথে সম্পর্ক, মানে ক্রিয়ার কাজটা যে করবে সেই সাবজেক্ট। ক্রিয়াটাকে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখেন কি বৃদ্ধি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে হলো নদীর তাপমাত্রা। বৃদ্ধি পাচ্ছে কে? নদীর তাপমাত্রা। তো এইটা হলো সাবজেক্ট, আর বৃদ্ধি পাচ্ছে এটা হলো ফাইনাইট ভার্ব। এটা হলো ফাইনাইট ভার্ব। তাহলে আপনি সাবজেক্ট পেয়ে গেছেন। সাবজেক্টটা কি? নদীর তাপমাত্রা। প্রথমত যেটুকু আপনি পান সেইটুকু আগে লিখে বাক্যটাকে ছোট করেন, সহজ করেন, দেখবেন সুবিধা হবে। অথবা কেউ কেউ যদি মনে করেন যে না, পুরোটা আমি মার্ক করে নিয়ে তারপরে লিখবো, তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি ওই সিস্টেমে যাই, পুরোটা মার্ক করে নিই। হ্যাঁ, সাবজেক্ট পেয়েছেন, ফাইনাইট ভার্ব পেয়েছেন। নন ফাইনাইট ভার্ব কি আছে? জলবায়ু পরিবর্তনের ফলে, এইটুকু যদি আপনি আলাদা করে আন্ডারলাইন করেন, বলেন তো এখানে কোন জিনিসটার কারণ এটা আসতেছে। মানে এটা আপনি যদি বলেন যে ভার্বকে প্রশ্ন করেন, এখন কেন বৃদ্ধি পাচ্ছে, কেন, ওয়াই, এই যে রিজন, রিজনটা আপনি পাচ্ছেন। এটা হলো অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ রিজন। তো তিনটা এলিমেন্টস আছে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অ্যাডভার্ব অফ রিজন। ব্যাস, তিনটা এলিমেন্টসকে সাজাবেন, উত্তর হয়ে যাবে। সাবজেক্ট হচ্ছে নদীর তাপমাত্রা। নদীর তাপমাত্রা। তাহলে আপনি কি লিখবেন? the temperature of rivers, নদীর তাপমাত্রা, the temperature of rivers, নদীর তাপমাত্রা। এরপরে আমার লাগবে কি? ফাইনাইট ভার্ব, বৃদ্ধি পাচ্ছে। যখনই ফাইনাইট ভার্ব তখনই আমরা সেটাকে কি করব? টেন্স খুঁজবো। বৃদ্ধি পাচ্ছে, চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে বলবো হচ্ছে is ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে। এরপরে আপনি ফাইনাইট ভার্ব বসালেন, এরপরে অ্যাডভার্ব অফ রিজন। রিজনটা কি? জলবায়ু পরিবর্তনের ফলে। তাহলে আপনি কি লিখবেন? ফলে বা কারণে একই কথা। হ্যাঁ, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ওকে, হয়ে গেল। রিভার টেম্পারেচার আর রাইজিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, কোনো সমস্যা নাই, হবে। মেহেদি হাসান লিখতে পারেন। দেখতেছেন? এখন যদি কেউ মনে করেন যে এই অ্যাডভার্ব অফ রিজনকে আপনি বাক্যের শুরুতে দিয়ে সাজাবেন, কোনো সমস্যা নেই। তো 9 কোডের এটা একটা সিকোয়েন্স, এটা হলো চিরস্থায়ী একটা সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সের বাইরেও আপনারা চাইলে বিভিন্ন অ্যাডভার্বকে, এই বিশেষ করে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইগুলোকে বাক্যের শুরুতে এনেও সাজাতে পারবেন। ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইগুলোকে চাইলে বাক্যের শুরুতে এনেও সাজানো যাবে, কোনো ভুল নাই। সেক্ষেত্রে আপনি এই যে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, এটা যদি বাক্যের শুরুতেও দিতেন এইখানে, তাও কোনো সমস্যা হতো না। বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছেন। দিলীপ বলছেন হচ্ছে দ্য টেম্পারেচার অফ রিভার্স ইনক্রিজিং ফর চেঞ্জিং দ্য ওয়াটার। চেঞ্জিং দ্য ওয়াটার, পানি পরিবর্তনের জন্য না, জলবায়ু পরিবর্তনের কারণে। জলবায়ু পরিবর্তনের কারণে, তার মানে এটা হচ্ছে লিখতে হবে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ওকে, সি নাম্বারটা সবাই বুঝতে পারছেন তো? ইরানি একটা, টেম্পারেচার অফ রিভার্স ইজ ইনক্রিজিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। হ্যাঁ, ক্লাসে আসলে কথা বলতে হবে আপনাদেরকে। ক্লাসে একটু কথা না বললে তো বুঝবো না যে আপনারা বুঝছেন কিনা অথবা আসলে কার্যকারী কিনা। দেখেন 9 কোড আপনাকে হেল্প করতেছে কিনা।
রিভারে তো টেম্পারেচার হয় না, এখানে রিভার বলতেই নদীর পানিকেই বোঝানো হচ্ছে। এরপর 2 নাম্বার, আজকাল অনেক চাকরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন। আচ্ছা দেখেন, এটা না ভেবেই কারা শুরু করতে পারবেন, না ভেবেই শুরু করতে। আমি একটু একটু করে যদি আপনাদেরকে অ্যাডভান্সের দিকে নিয়ে যাই, অ্যাডভান্সের দিকে একটু একটু করে নিয়ে যাব, আমি যখন কমন স্টুডেন্ট পাবো। যেমন এই সেন্টেন্সে দেওয়া আছে আজকাল, তো আমি একটু আগে একটা কথা বলেছি, দেখেন আজকাল এই শব্দটা দেখে আপনি বুঝতেছেন এটা হলো বাক্যের মধ্যে একটা সময়বাচক শব্দ। সময়বাচক শব্দ মানে সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আপনি সহজেই বুঝে গেছেন, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সহজেই বুঝতেছেন তো, সেটা অ্যাডভার্ব অফ টাইম। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এইটাকে আমি বলছি বাক্যের শুরুতেও দিতে পারবেন, লাস্টেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি এখানে এটা টুডে কে যদি শুরুতেই দেই তাও কোনো সমস্যা নাই। টুডে আজকাল বলতে টুডে না, এটাকে বলা হয় অ্যাট প্রেজেন্ট। আজকাল মানে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে বা চলমান সময়ে বা আজকাল, এইভাবে বলা যায় অ্যাট প্রেজেন্ট। রুলসটা হচ্ছে আপনি যদি এই অ্যাট প্রেজেন্ট বাক্যের শুরুতে দেন তাহলে এইভাবে একটা কমা ইউজ করতে পারেন, গেল আপনার জন্য সেন্টেন্সের কিছু অংশ কমে গেল। এবার আসেন বাকি অংশে। অনেক চাকুরি রয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন। দেখেন এই সেন্টেন্সটার মধ্যে একটা সমস্যাটা কি, এখন এই সেন্টেন্সটা যখন বিশ্লেষণ করব, তা আমরা কিছু সেন্টেন্স দেখবো যেখানে ফাইনাইট ভার্বের সংখ্যা 2টা। তো ফাইনাইট ভার্বের সংখ্যা 2টা মানে ওই সেন্টেন্সটাতে নিঃসন্দেহে 2টা 9 কোডের অ্যাপ্লাই আছে, 2টা 9 কোডের অ্যাপ্লাই আছে। ক্লিয়ার? 9 কোড তখন আপনি একটা লিঙ্কারের দুই পাশে ব্যবহার করা হবে 9 কোড। এইবার এই সেন্টেন্সটা আপনারা চেষ্টা করেন, দেখি কে কি করবেন, চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। অথবা আমি এখানে দেখেন একটা লিঙ্কার্স হিসাবে শব্দ চিনতেছি, সেটা হলো যেখানে। এখন এখানে কিছু রুলসও আছে, আপনারা আগে ভাবেন। ডি নাম্বারটা ভেবে দেখেন যে আসলে এটা কি অ্যান্সার হতে পারে, ভেবে। মালারানি, টেম্পারেচার অফ রিভার্স ইজ রাইজিং ডিউ টু চেঞ্জ অফ দ্য ক্লাইমেট। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এটাকে nowadays many jobs their English is essential, there are many jobs হবে where English is necessary, যেখানে ইংরেজি প্রয়োজন। ওকে, এই তো দেখেন সুলাইমান বলছেন একটা, হতে পারে, কোনো সমস্যা নাই। অ্যাট প্রেজেন্টের জায়গায় দেখেন আপনাদের মধ্যে থেকে কিন্তু বিভিন্ন কথা চলে আসতেছে। কেউ বলতেছে নাওডেজ, কোনো সমস্যা নাই, হতেই পারে, দিতে পারেন, দুইটাই সমস্যা নাই। এরপর আসেন এই যে নিয়মটা হচ্ছে, যদি কোনো নাউন প্লাস আছে, ছিল, রয়েছে এরকম অর্থ দেয়, এই যে রয়েছে, কোনো নাউন প্লাস রয়েছে এরকম, মানে এগুলো আমাদের বইতে 9 কোড অফ ট্রান্সলেশন বইতে টিপস দেওয়া আছে, যে কোনো বাক্যে যদি নাউন প্লাস আছে, রয়েছে এরকম থাকে, তাহলে ওই বাক্যে দেয়ার দ্বারা বাক্য শুরু করতে হয়। দেয়ার অথবা হিয়ার দ্বারা, আপনি দেয়ার দ্বারা শুরু করলেন, দেয়ার। অনেক চাকরি রয়েছে, দেখেন এখানে অনেক চাকরিটাকে আপনি অনেক, এটা বিশেষণ চাকরির সাথেই যাবে। অনেক চাকরি রয়েছে, তাহলে দেয়ার আর, যেহেতু অনেক, তার মানে দেয়ার আর মেনি জবস, দেয়ার আর মেনি জবস, এখানে অনেক চাকরি রয়েছে। এইটুক শেষ করলেন। এখন পরের অংশের জন্য এই যেখানে, তো অনেক চাকরি রয়েছে বা কোনো নাউন রয়েছে সেখানে এরকম যদি উল্লেখ থাকে, তাহলে আপনি এখানে একটা লিঙ্কার বসাতে হবে। লিঙ্কার মানে কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন, যেটা পূর্ব পদের সাথে ম্যাচ করে বসবে। তো এখানে পূর্বপদটাকে এই সেখানের পূর্বপদ হচ্ছে অনেক চাকরি, তো চাকরি এটা বস্তুবাচক বিষয় বা একটা ফ্যাক্ট, এটার জন্য আপনি এখানে দ্যাট নিতে পারেন, দ্যাট। হ্যাঁ, দেয়ার আর মেনি জবস দ্যাট। ইংরেজি প্রয়োজন, যেখানে ইংরেজি প্রয়োজন। এখন এই দ্যাটের পরের অংশটাও কিন্তু আরেকটা 9 কোডের অ্যাপ্লাই। হ্যাঁ, এই প্রথম অংশের 9 কোডের অ্যাপ্লাই করলাম কিভাবে, প্রথম অংশের 9 কোডের অ্যাপ্লাই করলাম কি, অ্যাডভার্ব অফ টাইমটা শুরুতে দিলাম, কোনো সমস্যা নাই। সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য দেয়ার ব্যবহার করলাম। ফাইনাইট ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই যে ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে অনেক চাকুরি, এই যে আর দ্বারাই হচ্ছে রয়েছে বোঝানো হচ্ছে, আর এখানের কমপ্লিমেন্ট হচ্ছে অনেক জবস। এটা আপনারা কমপ্লিমেন্ট হিসেবে পেয়েছেন, এটা হলো প্রথম অংশে পেয়েছেন। আর দ্বিতীয় অংশ সেম ভাবে এই 9 কোড থেকে খুঁজেন কি কি এলিমেন্টস আছে। ইংরেজি প্রয়োজনটা হচ্ছে ফাইনাইট ভার্ব এই দ্বিতীয় অংশের, আর ইংরেজি এটা হলো অবজেক্ট। ব্যাস, তাহলে আপনি লিখেন দ্যাট রিকোয়ার্স ইংলিশ,
দ্যাট রিকোয়ার্স ইংলিশ, যেটার কি প্রয়োজন, ইংরেজি প্রয়োজন, যেটার কি প্রয়োজন, যেটার আসলে ইংরেজি প্রয়োজন। এখন এখানে যদি কেউ কেউ মনে করেন যে আপনি বলবেন যে দ্যাট বা হোয়ার ইংলিশ ইজ নেসেসারি, এটা দিয়েও হবে, ভুল হবে না, আপনি হোয়ার দিতে পারেন, কিন্তু হোয়ারটা এক্স্যাক্টলি মানে স্থান বলতে স্থানবাচক শব্দের পরে বসানো উত্তম। বুঝতে পারছি? দেখেন তাহলে একটা সেন্টেন্স তৈরির ক্ষেত্রে বা সেন্টেন্সের যে এলিমেন্টস বা উপাদানগুলো আছে সেইগুলো যদি আপনি সেন্স খাটিয়ে বসাতে পারেন, ট্রান্সলেশন কোনো কিছুই না, ট্রান্সলেশন সহজ, কিন্তু আপনাকে এই কোডিংটা আগে শিখতে হবে। ওকে, আচ্ছা, ডি নাম্বার শেষ, এরপর আসেন আজকের আলোচনা শেষ। ই নাম্বারটা, ছেলেটি হাসতে হাসতে টেনে উঠলো। এই জাতীয় ট্রান্সলেশন যে কতগুলো আসছে, কোন বাংলা সেন্টেন্সে যদি ক্রিয়া প্লাস তে থাকে তাহলে কিভাবে আমরা সেটাকে অনুবাদ করব? ক্রিয়া প্লাস তে, বাংলা বাক্যে যদি ক্রিয়া প্লাস তে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ট্রান্সলেট করব? বলেন তো, এটা আমরা কিভাবে ট্রান্সলেট করি? ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠলো, ছেলেটি হাসতে হাসতে ট্রেনে উঠলো। আচ্ছা, প্রথমে আমরা কি খুঁজবো? সাবজেক্ট। বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব প্রথমে খুঁজে নিলে আরো সুবিধা। ফাইনাইট ভার্ব কি? উঠলো, এটা হলো ফাইনাইট ভার্ব। এটা এলিমেন্টসটা কি? এই এলিমেন্টসটা ফাইনাইট ভার্ব, তাহলে আপনি ফাইনাইট ভার্ব পেয়েছেন। সাবজেক্ট খুঁজবেন, কে বা কারা উঠলো, সেটা হলো সাবজেক্ট হিসেবে এই যে ছেলেটি উঠলো, তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অলরেডি পেয়ে গেছেন। হাসতে হাসতে ক্রিয়া প্লাস তে, এটা হলো নন ফাইনাইট ভার্ব, এটা হলো নন ফাইনাইট ভার্ব। আর কোথায় উঠলো, এটা হলো স্থান, অ্যাডভার্ব অফ প্লেস, এটা হলো টেন, অ্যাডভার্ব অফ প্লেস। ব্যাস, এখন সাজাই দেব, সেন্টেন্সটা হয়ে যাবে, সাজিয়ে দেব, সেন্টেন্সটা হয়ে যাবে। দেখেন তাহলে আমরা সাবজেক্ট পাইছি কাকে? দা ছেলেটি, দা বয়। উঠলো, ওই যে উঠলো, যখনই ফাইনাইট ভার্ব পাবেন তখনই ফাইনাইট ভার্বের মধ্যে কি দেখবেন? ফাইনাইট ভার্বের মধ্যে দেখবেন তার টেন্স কি, এবং সেটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস, দুইটা জিনিস খেয়াল করতে হবে। সো ফাইনাইট ভার্বের টেন্সটা কি? উঠলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আপনি লিখবেন গট ইনটু, উঠলো। এখন আসেন, যখনই আপনারা এরকম এক ধরনের সেন্টেন্স পাবেন যেখানে এই ক্রিয়ার কার্যক্রমটা একেবারে স্থানের সাথে জড়িত, ডিরেক্ট, তখন এইটা আগে দিবেন, আর এই তে নামক যে নন ফাইনাইট ভার্বটা থাকবে সেটা দিবেন পরে। তাহলে দা বয় গট ইনটু দ্য ট্রেন, দা বয় গট ইনটু দ্য ট্রেন। এরপরে হাসতে হাসতে, ইংরেজি হবে লাফিং, লাফিং। মানে এবার দেখেন, তার মানে বালকটি ট্রেনে উঠলো হাসতে হাসতে, বুঝাইতে পারছি? তার মানে ক্রিয়া প্লাস তে থাকলে এই ক্রিয়া প্লাস তে থেকে আমরা ব্যবহার করব হচ্ছে ওই অ্যাডভার্বের পরে। এখন যদি মনে করেন যে এইখানে আপনি চিন্তা করছেন যে এখানে কিন্তু দুইটা অ্যাডভার্ব, এটাকেও কিন্তু অ্যাডভার্ব বলা যায়, কারণ এটা ক্রিয়াকেই মডিফাই করে। কিভাবে? উঠলো হাসতে হাসতে। আবার এটাকে অ্যাডজেক্টিভও বলা যায়। কিভাবে? কারণ বালকের অবস্থাটা তখন কি ছিল? লাভিং, নাউনকে নিয়ে কাজ করতেছে, তাই আপনি অ্যাডজেক্টিভ বলতে পারেন। আবার কিভাবে উঠলো? এই গট ইনটু, এটাকে বললে আপনি কিন্তু অ্যাডভার্ব বলতে পারেন, বাট সেটা হলো ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব, আর নাউনের ক্ষেত্রে এটা হলো অ্যাডজেক্টিভ। দুইভাবে বলা যায়। আচ্ছা, এগুলো গ্রামারের কথাবার্তা আমরা না বলি। তো এখানে মূলত এই সেন্টেন্সটাকে এভাবে খেয়াল করবেন, ক্রিয়া প্লাস তে যুক্ত যে সমস্ত সেন্টেন্স থাকবে সেগুলো আমরা লাস্টে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মোট 5টা। ঠিক আছে, এই হলো 5টা আমাদের আজকের আলোচনা ফারজানা। আর আমাদেরকে এত না শিখলে হবে, ইনশাআল্লাহ যতটুকু শিখেছেন এটা দিয়ে কাজে লাগাতে পারলে আপনাদের ভবিষ্যৎ আলোকিত হবে। সো এই যে 9 কোড অফ ট্রান্সলেশনের আমরা সূক্ষ্মভাবে এই কোশ্চেনগুলো সলিউশন করে দিচ্ছি। এই প্রশ্নগুলোই কিন্তু আবার আমাদের ওই 9 কোড অফ ট্রান্সলেশন বইয়ের মধ্যে সলভ করাই থাকবে। ঠিক আছে, দা বয় এন্টার্ড ইনটু দ্য ট্রেন, আচ্ছা, লাভিং, হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই, হবে। দা বয় গট ইনটু দ্য ট্রেন লাভিং, দা বয় গট ইনটু দ্য ট্রেন লাভিং, হ্যাঁ সবগুলোই ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। সো আপনাদেরকে এইভাবে ট্রান্সলেশনের বিষয়গুলো একেবারে পরিপূর্ণভাবে শেখানো আছে 9 কোড অফ ট্রান্সলেশন বইতে। খুব ছোট্ট মানের একটা বই, ছোট্ট কিন্তু মানসম্পন্ন একটা বই হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই বইটা সাথে রাখার আহ্বান জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই
স্ক্রিনশট দিয়ে রাখেন। যারা বইটা নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখেন, বই আসা মাত্রই একেবারে আপনাদেরকে বই পাঠিয়ে দেবো। আপনাদের পুরো অ্যাড্রেসটা দিয়ে রাখেন, আগাম অ্যাড্রেসটা দিয়ে রাখেন। এইটা হচ্ছে প্রি অর্ডার বলতে পারেন, জাস্ট দাম না জেনেই প্রি অর্ডার করে রাখেন, ইনশাল্লাহ আমরা বই আসা মাত্র পাঠিয়ে দেবো।